তারপরে ফ্ল্যাশব্যাকে কিন্তু আমাদের ড্রামার মেনলি অর্থাৎ হিরোইনকে দেখানো হয়। সে কিন্তু ড্রামার মেন কিছু ইম্পর্টেন্ট স্ক্রিপ্টগুলো তৈরি করছিল এবং সেগুলো দেখছিল যে তা পরের পার্টে কি হতে চলেছে। তারপরে হিরোইনের দুটো দাসী এসে তাকে বলে যে আপনাকে সপ্তম প্রিন্স দেখা করতে বলেছে, আপনাকে ওখানে যাইতে হবে। তখন হিরোইন বলে আমি কোনো মতেই সেখানে যাইব না, কারণ সে অনেক খারাপ একজন। তখনই কিন্তু আমাদের বোর্ডের দিকে লোক যায় এবং সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এভাবে কিন্তু হিরোইনের যাওয়ার সময় হয় এবং হিরোইন কিন্তু ঘুমায় থাকে। সে কিন্তু কোনো মতে সেখানে যাইতে চায় না। তার দাসী এসে তখন বলেছে আপনি এখনো ওঠেন নাই, আপনি কি যাইবেন না? তখন তাকে জোর করে কিন্তু ব্যালকনিতে মানে যে পালকি আছে না, পালকিতে উঠাই দেওয়া হয় এবং জোর করে নিয়ে যাওয়া হয়। হিরোইন কিন্তু কিছুতেই যেতে চায় না। সে বলেছে আমি কেন যাব, আমি ওখানে যাবো না কোনো মতেই। কিন্তু তাকে এমনকি পাজা করে নিয়ে যাওয়া হয় অনেক জোর জবরদস্তি করে। তখনই পরে চিত্রে জেনারেলকে দেখানো হয়। সে প্রিন্সকে খবরটা জানায় যে এখানে কিন্তু কুইন চলে আসছে। তখন প্রিন্স বলে এইবারটা হবে মজা, আসল যে কম নাকি ঘটে। তখনই প্রিন্সের ছোট ভাই কিন্তু সেটা দেখে এবং সে কিন্তু মেয়েদের অনেক ইমপ্রেস করার চেষ্টা করছিল, কারণ সে নিজে বলছিল দেখো আমি কতটা সুন্দর, আমার দিকে সবাই ক্রাশ খায়। তখনই অষ্টম প্রিন্সের চোখ দেয় হলো আমাদের হিরোইনের বড় বোন, অর্থাৎ নামটা কি বলবো, কিম। আচ্ছা যাক, নামটা আমি আমার মতো করে নামটা দিই, তোমরা খারাপ ভেবো না। এর নাম আমি মোহনা রাখলাম। তখনই মোহনার সঙ্গে দেখা হয়, তখনই কিন্তু তারা যেতে দেয় না। তখনই আমাদের হিরোইনকে কিন্তু কার্ডটা যেতে দেয় না। আমাদের হিরোইন বলে কি আমাকে যেতে দিতেছো না কেন, আমাকে তো তোমার প্রিন্সি দেখাচ্ছে। তখন সে তাদেরকে পটানোর চেষ্টা করে অনেকভাবে যে আপনি কতটা সুদর্শন একজন, কতটা হ্যান্ডসাম, এভাবে কিন্তু পড়াতে শুরু করে। তারপরে কিন্তু পরে চিত্রে অষ্টম প্রিন্সকে দেখানো হয়। সে কিন্তু আমাদের হিরোইনের বড় বোন অর্থাৎ মোহনাকে পটানোর চেষ্টা করছে, কিন্তু তাকে অনেক ফুল দেখাচ্ছে, সানফ্লাওয়ার, রোজ আর ইটিসি অনেকগুলো গোলাপ ফুল দেখাচ্ছিল। বলছিল এই না এটা তোমার জন্য। তখনই হিরোইনের বোন বলে আমি কিন্তু ফুল পছন্দ করি না। তখন আমাদের হিরোইন তার শত্রুর সঙ্গে দেখা হয়, যে কিন্তু আমাদের হিরোইনকে অনেক হিংসা করতো, সবসময় আমাদের হিরোইনকে নিয়ে খারাপ কথা বলতো। তখন সে চলে আসে এবং তখন আমাদের হিরোইন মানে সে তো জানতো স্ক্রিপ্ট সম্পর্কে, যে ড্রামার স্ক্রিপ্টটা কীরকম হবে। এই জন্য সে জানতো যে একজন খারাপ মানুষ, তার নাম ছিল রেনু, সে আমাদের হিরোইনকে গুলি করতো। এই জন্য আমাদের হিরোইন বলতো কি আমাকে এবারটা পানিতে ফেলে দিবা না, তুমি তো আমাকে অনেক গুলি করতো। তখন সে বলে কি বলছে সব, আমি তেমন কিছুই করি না। তখন আমাদের হিরোইন বলে আমি সবটাই জানি, কারণ আমি স্ক্রিপ্ট সম্পর্কে অনেকটা ধারণা আছে আমার। পরের গল্পটুকু তোমরা ফিমেল ভার্সনে শোনো। ওকে। আর দেখা যায় পাশ থেকে কিবোর্ডের খটখট আওয়াজ হচ্ছে আর সবকিছু থেমে গিয়েছে। কিবোর্ডের আওয়াজ যেই বন্ধ হয়ে যায় আর অমনি দেখা যায় সং ইমিং পানির ভিতরে ডুবে গিয়েছে। ও তখন ভেবেছিল হয়তো ও মরেই যাচ্ছে, কিন্তু এই ঘটনার সাথে সাথে সপ্তম প্রিন্স দেখতে পায়। সপ্তম প্রিন্স তখন দৌড়ে যায় সং ইমিংকে বাঁচানোর জন্য। যখন সপ্তম প্রিন্স পানির ভিতরে নেমে আসে এবং সং ইমিং দেখতে পায়, তখন ও মনে মনে বলে নানহিং এর সাথে বাঁচার থেকে বরং মরে যাওয়া ভালো, তার থেকে বরং আমি ডুবে মরে যাই, তবুও নানহিংকে আমাকে বাঁচাতে দিবই না। কিন্তু নানহিং সোজা যায় আর ওকে ধরে সোজা উপরের দিকে নিয়ে আসে। আর এটা দেখে ওখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়। ও তখন বলে স্ক্রিপ্ট অনুযায়ী এখন নানহিং আমার গায়ে একটা বড় কোট তুলে দিবে, কিন্তু এটা আমি হতেই দিব না। স্ক্রিপ্টে যা আছে তা আমি কোনোভাবেই হতে দিব না, তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। এবার ও দেখে নানহিং এর দিকে, আর নানহিং সত্যি সত্যি ওর গা থেকে একটা রোপ ওর গায়ে দিচ্ছিল। ও তখন বলে আপনি আমাকে বাঁচিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ, আপনার আর কিচ্ছু করা লাগবে না, আমি সোজা চলে যাচ্ছি আর নিজেই আমি আমার জামা কাপড় চেঞ্জ করে নিব। ও যখন চলে যাচ্ছিল ঠিক তখনই রুরু ওর সামনে আসে আর বলে তুমি যেন কি বলছিলে তখন, তুমি নাকি সপ্তম প্রিন্সের দাওয়াতে এখানে এসেছো, আবার তুমি আমাকে বলছিলে আমি তোমাকে বুলি করি হ্যান ত্যান, তো এখন সেগুলো বলবে না? এখন সপ্তম প্রিন্স তোমাকে বাঁচালো, এখন কেন এভাবে পালাচ্ছ? সপ্তম প্রিন্স নাকি তোমাকে বিয়ে করতে চেয়েছে, এসব বলে তো খুব ভাব দিচ্ছিলে। সং এর তো পেস্টেজ একদম পানসার হয়ে যায়। ও তখন নানহিং এর সামনে গিয়ে বলে খুব মজা পাচ্ছ তাই না, আমাকে এখানে কেন ডেকেছো সেটা বলো, তুমিও তো কম চাও না। আমি জানি তুমি আমার বাবাকে কাজে লাগাতে চাইছো, আর সেই জন্য তুমি আমাকে এখানে ডেকেছো যাতে আমার সঙ্গে ভাব জমিয়ে আমাকে বিয়ে করতে পারো। আমি এসব খুব ভালো করে বুঝি। নানহিং খুব অবাক হয়ে যায় এর এইসব কথা শুনে। নানহিং বলে তুমি কত অকৃতজ্ঞ একটা মেয়ে, তোমাকে আমি বাঁচালাম আর তুমি কিনা আমাকে এইসব কথা শোনাচ্ছ। কিন্তু ওকে কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছিল সং ইমিং। তবে একটু পরে দেখা যায় সং হঠাৎ করে ফিরে এসেছে আর নানহিং এর আঙুলটা আচ্ছা করে ওর আঙুল দিয়ে চেপে ধরেছে আর ভীষণ আদরে করে বলছে ইওর হাইনেস, একটু আগে আপনি কি আমাকে বাঁচালেন? আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিভাবে আমি আপনার এই কাইন্ডনেস এর প্রতিদান দেব? আমি আপনাকে বিয়ে করতে চাই। আর এটা বলে নানহিংকে হঠাৎই একটা কিস করে বসে। এখানকার সবাই অবাক হয়ে যায়। নানহিং সব থেকে বেশি অবাক হয় আর ওকে দূরে ছুড়ে দেয়। এবার সং ইমিং বলে আমার এরকম কেন হচ্ছে?
একটা কন্ট্রোল করছে। যেই কিবোর্ডের খটখট আওয়াজ হচ্ছে আর সেই এসব ঘটে যাচ্ছে। ইমেং এবার নানকে দূরে সরিয়ে দেয় আর বলে, ইস, এসব আপনি কি করছেন? নানহেং তখন বলে, তুমি আমার উপর কি জাদু করেছো? আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারলাম না? আর এরপরে ওরা এখান থেকে চলে যায়। দেখা যায় পুরো রাজ্যময় এই কথাটা ছড়িয়ে গিয়েছে যে সং ইমেং আর নানহিং এর ভিতরে নিশ্চয়ই কোনো একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে। এদিকে সং বাড়িতে আসে আর বলে, মনে হলো কেউ একটা পেছন থেকে আমাকে কন্ট্রোল করছে, কিন্তু কে? স্ক্রিপ্ট রাইটার। এরপরে ও সোজা ব্ল্যাকবোর্ডের সামনে আসে আর বলে, আমার মনে হয় আমি যেমন স্ক্রিপ্টের ভিতরে আছি, নানহেংও সে ঠিক সেভাবেই স্ক্রিপ্টের ভিতরে আছে। শুধু আমাকেই কন্ট্রোল করা হচ্ছে না, বরং ওকেও হয়তো কন্ট্রোল করা হচ্ছে, এবং এই স্ক্রিপ্ট হয়তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তাহলে এখন আমাকে নানহিং এর বিরুদ্ধে শুধু লড়াই করতে হবে না, আমাকে ওই স্ক্রিপ্ট রাইটারের বিরুদ্ধেও লড়াই করতে হবে। এখন আমি কিভাবে এই স্ক্রিপ্টটাকে আটকাবো? এদিকে নানহিংকে দেখানো হয় যে শীতে কাঁপছিল। জেনারেল এসে বলে, বলুন তো আপনার কি হয়েছিল? আপনি নিজেই তো ওর ভালো চান না, আবার নিজেই ঝাঁপ দিয়ে ওকে বাঁচালেন। আপনি ওকেই অপমান করে চলে আসছিলেন, আবার ওকেই কিস করলেন। আমি তো কিছুই বুঝলাম না। নানহিং বলে, হঠাৎ করেই আমার মনে হলো যে তার 10টা পাখা গজিয়েছে। সে আমাকে এমন ভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে বা সিডিউস করছে যাতে আমি সিডিউসড হয়ে গিয়েছি। আমার মনে হলো কেউ একটা খটখট আওয়াজ করছে আমার কানের কাছে, আর আমি সাথে সাথে কন্ট্রোল নিতে হচ্ছে, আর আমাকে কন্ট্রোল করে ওই কেসটা করানো হয়েছে। আমি নিজের ইচ্ছায় তো কোনো কিছু করিনি। আমার মনে হয় সং ইমেং এমন কোনো জাদু জানে যা আমার উপর অ্যাপ্লাই করেছে। এটা শুনে জেনারেল বলে, তাহলে কি আমি ওঝাকে ডেকে নিয়ে আসবো? নানহিং তখন বলে, ওঝা রাখতে হবে না, কিন্তু সং ইমেং সম্পর্কে আমাকে একটু ভালো করে বলো তো। জেনারেল তখন বলে, যখন সং ইমেং এর মাত্র 6 বছর বয়স, ঠিক তখনই তার বিয়ে ঠিক হয়েছে চু ফ্যামিলির ছেলে চু গুই হং এর সঙ্গে, মানে চু হং এর সঙ্গে। তো চু হং এই পর্যন্ত এখনো কোনো বিয়ে করেনি, কোনো কনকিউবাইনও নেয়নি, কারণ আমার মনে হয় সে সং ইমেনকে অনেক বেশি ভালোবাসে। তবে এখনো পর্যন্ত তাদের বিয়েটা হয়নি, তাদের এনগেজমেন্ট হয়ে আছে, এবং রাজা নিজে এই বিয়েটা অ্যাপ্রুভ করেছে। যেহেতু ছোটবেলা থেকে আপনি বর্ডারে থাকতেন, আর সেজন্য আপনি এই ব্যাপারটা জানতেন না। এই কথাটা শুনে নানহাং হাসতে লাগে আর বলে যে, ঠিক আছে, এবার আমি আমার অপরচুনিটি পেয়ে গিয়েছি। সং ইমেংকে দিয়ে এবার আমি সুই গুহাংকে বশ করব। আমি তো জানতামই না সং ইমেং এখন আমার হাতের একটা পাউন হয়ে যাবে। এরপরে ও সোজা ওর আঙ্কেল গাও ইনের সঙ্গে দেখা করতে আসে। এই আঙ্কেলটা আবার ওর সাপোর্টে আছে। ওর বাবা ওকে পছন্দ না করলেও আঙ্কেলকে পছন্দ করে। ও আঙ্কেলকে বলে, চুহংকে কিভাবে বশীভূত করা যায় আপনি বলেন তো। যেহেতু বাবার হাতে এখন মাত্র চুহং আছে আর ওই আর্মিগুলো আছে, আমি তো এখন ক্যাপিটালে ফিরে এসেছি, আমার হাতে যথেষ্ট আর্মি আছে, কিন্তু আমি যতই যুদ্ধ করি না কেন, যতই ভালো ফাইট করি না কেন, দেশে অ্যাচিভমেন্ট এনে দেই না কেন, আমার বাবার নজর কখনোই আমার প্রতি পড়বে না। সে কখনোই আমার ভালো দিকগুলো দেখতে পাবে না। সে নানরুইকেই হয়তো বা রাজা বানাবে ভবিষ্যতে। ওর চাচা তখন বলে, আমি তোমার জন্য একটা গুড নিউজ দিতে পারি, আর তাহলে চুহং যখন বর্ডারে থাকতো ঠিক তখন সে তার ফিয়ান্সির কাছে অনেকগুলো লেটার পাঠিয়েছে। সে তার ফিয়ান্সি সং ইমেংকে অনেক বেশি ভালোবাসে। এখন কোনোভাবে ওই মেয়েটিকে যদি বশ করা যায়, তাহলে হয়তো আমরা অনেকটাই চুহংকে ম্যানেজ করতে পারবো। নানহিং তখন ওর চাচাকে বলে, আমি তো মনে করেছিলাম যে সং উদিকে আমার সাপোর্টে আনার জন্য তার মেয়েকে বিয়ে করব, কিন্তু পরে আমি জানতে পারি যে সং ইমেং এর নাকি আগে থেকে চুহং এর সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। যে ব্যাপারটা আমি ক্যাপিটালে আসার পরেই জানতে পেরেছি। নানহিং তার চাচাকে আরো বলে, যেভাবেই হোক আমাকে চুহং এর কাছ থেকে কিভাবে হাতিয়ার তৈরি করতে হয় ওই টেকনিকটা নিয়ে নিতেই হবে। মানে চুহং এর কাছে তলোয়ার তৈরির এমন একটা টেকনিক আছে যেটা নানহিং এর কাছে একবার পৌঁছে গেলে নানহিং নিজেদেরও প্রোটেক্ট করতে পারবে, আবার এটাও হতে পারে রাজার বিরুদ্ধে যুদ্ধ করে রাজত্ব নিজেদের নিয়ে নিতে পারবে। এখন ওর চাচাকে সেই অনুযায়ী কাজ করতে বলে। পরের দিন সকালবেলা নানহিংকে দেখতে পাই সেই সোজা সং রেসিডেন্সে চলে এসেছে আর অনেক উপঢৌকন নিয়ে এসেছে, অনেক হীরা জহরত, টাকা পয়সা, সোনা দানা। এইসব দেখে মূলত মন ভোলানোর চেষ্টা করা হচ্ছিল সং ইমেং এর। কিন্তু সং ইমেং যখন জানতে পারে যে এগুলো নানহিং পাঠিয়েছে, ও তখন বলে, আমার তো টাকা পয়সা কোনো কিছু দরকার নেই ভাই রে ভাই, এগুলো নানহিং পাঠিয়েছে, শিগগিরই এগুলো নিয়ে ফেরত চলে যাও বলে সোজা রুমের ভিতরে চলে যায়। নানহিং তখন বলে, কি আমার উপঢৌকন ও অ্যাকসেপ্ট করলো না? এই মেয়ে আসলে চাইটা কি? এখন থেকে যেখানেই যেত সং ইমেং সেখানেই নানহিং তার জেনারেল এবং তার সৈন্যদের পাঠিয়ে দিত। সং ইমেং যা কিছু কিনতে চাইতো তা তার জেনারেলরাই কিনে দিত। এমনকি সং ইমেং যদি কোনো মিষ্টি কিনতো, আসলে এই খাবারটার নাম কি আমি জানি না, আমি এটাকে মিষ্টি বলছি, তবে তখনই নানহিং অনেকগুলো
বৃষ্টি ওর চারপাশে এনে হাজির করে দিত। কোথাও শান্তি ছিল না সং ইমিং এর। এমনকি ও বাড়িতে যে পাখিটা পুষেছিল সেও সারাদিন নানহেং করতে লাগে। একদিন নানহেং সং ইমিং এর সঙ্গে দেখা করতে আসে। এই নিয়ে সে 10 বারের মতো দেখা করতে এসেছে, কিন্তু একটা দিনও সং ইমিং ওর সঙ্গে দেখা করেনি। তবে আজকে তো নানহেং দেখা করবে, তাই জি শিয়া এসে সং ইমিং কে জানায় যে এই মুহূর্তে নানহেং আপনার সঙ্গে দেখা করতে চায়, আর এবার সে দেখা না করে যাবেই না। এবার আমরা সং এর বাবাকে দেখতে পাই। যেহেতু সপ্তম প্রিন্স এখানে এসেছে, তাই সং এর বাবা অনেকটা ভালো খাবার দাবারের আয়োজন করে। আর তখন সপ্তম প্রিন্সের সঙ্গে কথা বলছিল। সপ্তম প্রিন্স সোজা সং এর বাবাকে জানিয়ে দেয় যে সে সং ইমিং কে বিয়ে করতে চায়। তখন সং ইমিং কেও ডাকা হয়, কিন্তু ওর বাবা জানায় যে সুহং এর সঙ্গে তো তার মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে, তাই সেই বিয়েটা তারা কখনোই ভাঙতে পারবে না। আসলে মিস্টার সং কোনোভাবে নানহেং কে খুব একটা পছন্দ করে না। সবাই জানে যে নানহেং গড অফ ডেথ, অর্থাৎ সে সবসময় মৃত্যু নিয়ে খেলতে পছন্দ করে। তার মাথায় সবসময় কোনো না কোনো প্ল্যান ঘোরে। আর এখন যেহেতু সং ইমিং কে বিয়ে করবেই করবে নানহেং, তাই নানহেং বলে আসলে মিস্টার সং হয়েছে কি, আমি আর আপনার মেয়ে একজন অপরজনকে গভীরভাবে ভালোবাসি, সেজন্যই তো ওকে আমি বিয়ে করতে চাই, তাই না? তুমিই বলো সং ইমিং। সং ইমিং তখন বলে আপনি এসব কি বলছেন? সেদিন ওই গার্ডেনের ঘটনা, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট, ওটা আপনি বাদ দিন। তাছাড়া আমি আপনার যোগ্যই নই, আপনি এর থেকে ভালো কাউকে বিয়ে করতে পারবেন, এটা বলে ওকে রিজেক্ট করে দেয়। বাহিরে সং ইমিং কে ডেকে নিয়ে আসে নানহেং আর বলে যে তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি আমার উপর কি জাদু করেছো? সেদিন তুমি আমার হাতে হাত রেখে আমাকে বললে যে তুমি আমাকে বিয়ে করতে চাও, আবার আজকে বলছো সেদিন ওটা অ্যাক্সিডেন্ট ছিল, আর তারপরে ওই ঘটনাটা। সং ইমিং বলে কোন ঘটনাটা? নানহেং বলে কেন ওইটা? সং ইমিং বলে ও আচ্ছা ওইটা তো আমি কেউ করিনি। নানহেং তখন ওর গলায় একটা ছুরি ধরে বলে তুমি করনি, তুমি আমার উপর এমন কোনো জাদু করেছো যাতে আমি নিজেকেও কন্ট্রোল করতে পারছিলাম না। সং ইমিং বলে সত্যি কথা বলতে কি সত্যি এসব আমি করিনি, আমি মূলত একটা স্ক্রিপ্টের দুনিয়ায় চলে এসেছি, এটা একটা ড্রামা ওয়ার্ল্ড, এখানে কোনো কিছু সত্যি নয়। নানহেং তখন বলে সত্যি নয়? তুমি কি আমাকে বোকা পেয়েছো? সং ইমিং তখন বলে আমি কিন্তু প্রমাণও দিতে পারি, শুনুন। আমি আপনার এমন কিছু কথা বলবো যে গোপন কথাগুলো কেউ জানে না। যেমন সুহং এর সঙ্গে ছোটবেলায় আপনার সবথেকে ভালো বন্ধুত্ব ছিল, আপনারা দুজন সবথেকে ভালো বন্ধু ছিলেন, কিন্তু যখনই ইমপ্রেস মারা গেল, মানে সাবেক যে ইম্পেরিয়র সে মারা গেল, তারপর থেকে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে গেল। আপনি চলে গেলেন বর্ডারে, আপনাকে পাঠিয়ে দেওয়া হলো, আপনার বাবা আপনাকে পছন্দ করে না, সে নানরুইকে বেশি পছন্দ করে। এইসব শুনে বেশ একটু অবাক হয়ে গিয়েছিল নানহেং। কিছুক্ষণ পরে নানহেং বলে কিন্তু এই কথাগুলো এই রাজ্যের সবাই জানে, তাই এগুলো তুমিও যে জানো সেটা এমন কোনো অবাক হওয়ার ব্যাপার নয়। সং ইমিং তখন বলে আমি কিন্তু আরো একটা ঘটনা জানি। এবার এই স্ক্রিপ্টটা মনে করে বলে যে আমি জানি আপনি মূলত হাতিয়ার তৈরির কথায় কোন টেকনিক দিয়ে সেটা খুঁজে বের করার চেষ্টা করছেন, যেটা একমাত্র চু হংই জানে, তাই না? এই কথা শুনে নানহেং এবার একটু অবাক হয়ে যায়, কিন্তু সে বলে তুমি এটা কিভাবে জানো? তুমি কার হয়ে কাজ করো, রাজার হয়ে নাকি চু হং এর হয়ে? নিশ্চয়ই আমার উপরে স্পাইগিরি ফলাচ্ছ, যদি তুমি সত্যি কথা না বলো তাহলে এখানেই তোমাকে মেরে ফেলে দিব। সং ইমিং তখন বলে আমি তো এগুলো স্ক্রিপ্টে পড়েছি, আর আমি যা কিছু বলছি তার সমস্তই সত্যি কথা, কিন্তু এই একটা কথাও নানহেং বিশ্বাস করে না। সং ইমিং তখন বলে ঠিক আছে, আপনি চান তো ওই টেকনিকটা নিতে, মানে কিভাবে হাতিয়ার তৈরি করতে হয়, সেটা আমি চু হং এর থেকে চুরি করে আপনাকে দিয়ে দিব, এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিন। নানহেং তখন ওর হাতে একটা তুরুপের তাস পেয়ে গিয়েছে। এছাড়া সং ইমিং বাঁচার জন্য ওকে এটাও বলেছে যে আজকে থেকে আমি আর আপনি বন্ধু হয়ে যাই, শত্রু হওয়ার থেকে বন্ধু হওয়াতে লাভ আছে। এই কথা শুনে নানহেং বলে ঠিক আছে, তুমি আমার হয়ে যদি কাজ করে দাও তাহলে আমি তোমাকে কখনোই মারবো না, বরং আমি তোমাকে প্রোটেক্ট করব। সং ইমিং এই বলে বেঁচে যায়। সং ইমিং অনেকক্ষণ পরে বসে পড়ে আর মনে মনে চিন্তা করে এই নানহেং এর থেকে ও ঠিক কিভাবে নিজেকে বাঁচাবে সেটা ঈশ্বরই ভালো জানে। এরপরে ও সুহং এর ঘরে চলে আসে তার সমস্ত বইপত্র লুটপাট করতে। এখানে এসে ও অনেকগুলো বইপত্র চিঠি সব খুঁজে দেখে, কিন্তু কোথাও হাতিয়ার তৈরি সে টেকনিকটা লেখা নেই। আসলে এই বাড়িতে এত ভালোভাবে খুঁজতে পারছিল কারণ চু হং এখন তো কারাগারে বন্দী, কিন্তু এত বইপত্র খোঁজার পরে ও বলে চু হং আসলে কি একজন তলোয়ারবিদ নাকি ও আসলে একজন লেখক আমি বুঝতে পারছি না। ওর লাইব্রেরিতে এত লেখাও লিখেছেটা কবে? তবে এত লেখাও লিখেছে ঠিকই, কিন্তু কোথায় সে হাতিয়ার তৈরির টেকনিক সেটা তো আমি খুঁজে পেলাম না। এবার মনে হয় নানহেং এর হাত থেকে আমাকে কেউ বাঁচাতেই পারবে না। এদিকে আমরা নানহেংকে দেখতে পাই, সে মনে মনে ভাবছে
ভাবছিল সং ইমিং তার সম্পর্কে এত ভালো কিভাবে জানতে পারে। সং ইমিং নিশ্চয়ই ওর উপরে অনেকদিন আগে থেকেই নজর রেখেছে, আর তাই নানহেং তার জেনারেলকে বলে এখন থেকে সং ইমিং এর প্রতি আরো বেশি করে নজর রাখতে। এদিকে আমাদের প্রিজনের দৃশ্য দেখানো হয়, যেখানে চুহং এর সঙ্গে নানরুই দেখা করতে এসেছিল। নানরুই বলে আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবার জন্য সমস্ত প্রমাণ জোগাড় করেছি। সেদিন আসলে তুমি কিভাবে ভেসে গিয়েছিলে এবং নানহেং কিভাবে তোমাকে গ্রেফতার করে এখানে নিয়ে এসেছে তার সমস্ত কিছু আমি জোগাড় করেছি যাতে তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারি। আসলে চুহংকে তারই দলের মধ্যে কেউ একটা ফাঁসিয়েছিল। যাই হোক, এখন নানরুই বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তবে পাশ থেকে একটা লোক তখন বলছিল যে নানরুইয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা হচ্ছে সং ইমিং এর, কিন্তু পুরো শহর জুড়ে নাকি এই কথা ছড়িয়ে পড়েছে যে মিস সং এর সঙ্গে নানহেং এর কোনো একটা সম্পর্ক আছে, আর এটা শুনতে পাই চুহং। এদিকে আমরা সংকে দেখতে পাই সং আবারও সেই স্ক্রিপ্ট লেখা বোর্ডের সামনে বসেছিল আর চিন্তা করছিল। এদিকে মিস সংকে দেখানো হয় সং অনেক খুঁজেছে কিন্তু কোথাও সেই হাতিয়ার তৈরির কৌশলটা খুঁজে পায়নি, তাই ও এখন চিন্তা করে যে ও এখান থেকে পালিয়ে যাবে। তাছাড়া নানহেং ওকে আর কোনোভাবেই বাঁচতে হয়তো দিবে না, তাই ও সকাল সকাল পালিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে নানহেংকে দেখানো হয় এবং তাকে জেনারেল এসে জানায় আপনার কথা মতো সবটাই হচ্ছে। এদিকে আমরা দেখি যে তখন যে পালাচ্ছিল সং ওকে আসলে নিয়ে এসেছে সুহং। সুহং ও কারাগার থেকে পালিয়েছে। সং বলে তুমি এখানে, তুমি কেন কারাগার থেকে পালিয়েছো? আচ্ছা তোমার কাছে কি ওই হাতিয়ার তৈরির কৌশলের ওই বইটা আছে? তুমি আমাকে ওটা দিবে? ওর এই কথা শোনার সাথে সাথে চুহং ওর তরবারিটা সোজা ওর দিকে তাক করে আর বলে তুমি আসল সং ইমিং নও, তুমি বলো তুমি কে? সং তখন মনে মনে বলে এবার মনে হয় আমি ফেসে গেলাম, এ তো মনে করবে আমি নানহেং এর হয়েই কাজ করছি, তাই বলে যে আমি আসল সং। কারণ তোমার কি মনে নেই কিছুদিন আগে তোমাকে একটা সুগন্ধি পাউচ আমি দিয়েছিলাম, আর সেই সুগন্ধি পাউচের এই এই কালার ছিল। যাই হোক, এসব বলে ও নিজেকে প্রমাণ করে, কিন্তু তুমি আমাকে ভুল বুঝছো যে আমি আসল সং নই। তাহলে আসল সং কে? হাতিয়ার তৈরির কৌশলটা আমি তো এমনিই বলেছি। আর সাথে সাথেই মনে পড়ে যায় সুহং এর যে ওর কাছে তো সত্যি সত্যি একটা সুগন্ধি পাউচ দিয়েছিল সং ইমিং, এবং এই পাউচটার জন্য ও দীর্ঘদিন কারাগারের ভিতরে থেকেও একটা আলোর দিশা পেয়েছিল। তখনই ওর সাথে সাথে বের করে সেই পাউচটা আর বলে দেখো আমি সেটাকে সযত্নে আমার কাছে রেখেছি। কিন্তু সং বলে তুমি আমাকে ভুল বুঝেছো, তুমি যে আসল চুহং তা আমি বুঝবো কি করে? চুহং তখন এই পাউচটা দেখায় আর বলে এটা তো তুমি আমাকেই দিয়েছিলে, আর এটাই তো প্রমাণ যে আমি আসল চুহং। ঠিক তখনই দেখা যায় যে নানহেং তার দলবল নিয়ে এখানে চলে এসেছে। চুহং কি বলছে তুমি কারাগার ছেড়ে পালিয়েছো, আর তুমি কি জানো এটা একটা রাষ্ট্রীয় অপরাধ? বা এখানে এসে তুমি তোমার লাভারের সঙ্গে গল্প করছো, বেশ ভালো মানিয়েছে দুজনকে। এটা বলে দুজনের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এখন নানহেং বলে এখন যদি তোমাকে ধরে নিয়ে যায় তাহলে তোমার মৃত্যুদণ্ডও পর্যন্ত হতে পারে। সুহং তখন সং ইমিংকে বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, এদিকের ব্যাপারটা আমি দেখছি। সং যখন এখান থেকে দৌড়ে পালাচ্ছিল ঠিক তখনই নিজের হাতে তলোয়ারটা বের করে নেয় নানহেং, এবং ওটা দিয়ে একটা ধনুক তাক করেছিল সং ইমিং এর দিকে। সং ইমিং শুধু এদিকে তাকাচ্ছিল আর চলে যাচ্ছিল। কিছুক্ষণ পরে নানহেং আবারও সেই কিবোর্ডের খটখট আওয়াজ শুনতে পায় আর সোজা এক ছুটে চলে যায় সং ইমিং এর কাছে তলোয়ারটা পৌঁছানোর আগেই। আর ওই যে ধনুকটাও ছুড়ে মেরেছিল সেটা গিয়ে লাগে নানহেং এর গায়ে। নানহেং এবার অনেক রেগে যায় আর বলে তুমি বলো তুমি কি জাদু করেছো, কেন তোমাকে মারতে গিয়েও বারবার আমি তোমাকে বাঁচাতে চলে আসছি। ওর গলা টিপে যখন ধরেছিল তখন নানহেং এর অন্য একটা হাত সেটা বারবার ওর ওই হাতের দিকে যাচ্ছিল। ও যে হাতে গলা টিপে ধরেছিল এবং নিজের হাত দিয়ে ও নিজের হাতে ছাড়িয়ে নেয়। এতে নানহেং আরো বেশি অবাক হয়ে যায়, এই মেয়েটি কি সত্যিই জাদুকরি? আমার উপর কি এমন জাদু করেছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না? ঠিক তখনই সুহেং এখানে আসে আর নানরুইও আসে। নানরুই বলে ভাই আমি তোমাকে ছাড়ানোর সমস্ত ব্যবস্থা করেছি, তোমাকে আর পালাতে হবে না। তবে নানহেং বলে কিন্তু ও আজকে যেই অপরাধ করেছে তার জন্য তো ওর আরো সাজা হওয়া উচিত। তাছাড়া ও মিনিস্টার অফ ফায়ারের মেয়ের সাথে এখানে প্রাইভেটলি জঙ্গলে এসে কথা বলছে, সেটা ওর জন্যও ভালো না আমাদের জন্যও ভালো না। তাই এখানে যা কিছু হলো তার সমস্ত কিছু আমরা বাদ দিই। আর ও সং ইমিং এর দিকে তাকিয়ে বলে আমাদের ভেতরে যে ডিলটা হয়েছিল সেটা নিশ্চয়ই এখনো ভ্যালিড আছে। সং ইমিং এর তখন মনে পড়ে। সং ইমিং তখন বলে ঠিক আছে যা হয়েছে হয়েছে। তাছাড়া সপ্তম প্রিন্স আমাকে মারতে চায়নি, আপনারা বাদ দিন। উনি তো আমাকে বারবার বাঁচিয়েছেন, তাই আমাদের মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এরপরে সং ইমিং কে নিজের কাছে রেখে দেয় সপ্তম প্রিন্স। সপ্তম প্রিন্স ওকে বাঁচাতে গিয়ে যে ধনুকটা নিজের বুকে লেগেছিল সেটা দেখিয়ে সং ইমিং কে বলে তুমি বলো তো সত্যি করে বলো তুমি কি করেছো? সং ইমিং বলে আমি তো আগেই বলেছি যে আমরা স্ক্রিপ্ট অলরে আছি আর আমি তাছাড়া আর কিছুই করিনি। সং ইমিং আবারও পালানোর চেষ্টা করে কিন্তু সপ্তম প্রিন্সের জেনারেল ওকে ধরে সপ্তম প্রিন্সের কটেজে নিয়ে আসে। আর এদিকে আমরা দেখতে পাই চুহংকে স্বীকৃতি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এখন ও নিজের বাড়িতে ফিরে যেতে পারবে। কিন্তু এখানে যা কিছু হয়ে গেল তাতে ওর ইমেজ বেশ অনেকটা নষ্ট হয়েছে। যাই হোক, এখনো পর্যন্ত সবাই ওকে জেনারেল হিসাবেই মানতে রাজি। এদিকে আবারও বসে বসে চিন্তা করছিল নানহেং যে কিভাবে এই কাজটা হতে পারে। আমি ধনুক ছুড়লাম, আবার আমি ওকে বাঁচাতে চলে গেলাম। ও বারবার একে জিজ্ঞেস করে কোনো উত্তর পায় না, তাই বলে একে মারার অন্য রাস্তা আমাকে দেখতে হবে। তাই ও সং ইমিংকে একটা জায়গায় বেঁধে রাখে আর বলে যে আমাকে দেখতে হচ্ছে ঠিক কোন অস্ত্রটা দিয়ে তোমাকে মারলে সুবিধা হয়। আর ওর সামনে অনেকগুলো অস্ত্র নিয়ে প্র্যাকটিস করতে লাগে। সং তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে সংকে যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল ও কিছুক্ষণের ভিতরে সেই দড়িটা খুলে পালাচ্ছিল। তখনই নানহেং ওর দিকে 3টা সিক্রেট ওয়েপন ছুড়ে দেয়, যেটি সবসময় ওর কাছে থাকতো। কিন্তু ওই সিক্রেট ওয়েপন 3টা যাওয়ার সাথে সাথে আবারও কিবোর্ডের খটখট আওয়াজ হয়। ওই 3টা ওয়েপন গিয়ে সোজা লাগে বা নানহেং এর পিঠে, কারণ নানহেং সোজা ওখানে ছুটে চলে এসেছিল আবারও সংকে বাঁচাতে। নানহেং এবারও বুঝতে পারে না যে আবারও আমি কিভাবে ওকে গিয়ে বাঁচালাম। এবার ওর খুবই রাগ হচ্ছিল। জেনারেল বলে আপনি কেন বারবার নিজেকেই আঘাত করছেন? আমার মনে হয় মিস সংকে মারা যাবে না, কারণ আপনি তাকে যতবারই মারতে চাচ্ছেন ততবারই আপনি নিজেই তাকে গিয়ে বাঁচাচ্ছেন আর সমস্ত ইনজুর্ড আপনিই হয়ে যাচ্ছেন। এবার ও জেনারেলকে বলে তাহলে বিষ নিয়ে এসো, ওর খাবারে বিষ মিশিয়ে দাও। কিন্তু খাবারগুলো এমন করে নিয়ে আসা হয়েছিল যার উপরে বিষগুলো ছড়ানো ছিল, মানে খাবারের থেকে বিষের পরিমাণ ছিল সর্বাধিক। আর এমন ভাবে বিষ ছড়িয়ে নিয়ে এসেছে যে কেউ খাবারটা খাবে না, এটা তো জানা কথা। তো এই খাবারের উপরে বিষ দেখে নানহেং তখন ওই জেনারেলের দিকে তাকিয়ে বলে তোমাকে এভাবে কে বিষ দিয়ে নিয়ে আসতে বলেছে? জেনারেল বলে আপনিই তো বললেন। এমনকি বিষের তাড়নায় দেখা যায় চিকেনের যে লেগ পিস গুলো সেগুলো একদম নীল রঙের হয়ে গিয়েছে। জেনারেল বলে এখানে যে বিষগুলো আছে সবই বিষাক্ত, আর এগুলো যদি মিস সং একবার খায় তাহলে সে মরে না গেলেও তার ডায়রিয়া কলেরা সবকিছুই শুরু হয়ে যাবে। মিস সং বলে আপনি আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চান সেটা ঠিক আছে, কিন্তু এই যে আপনি এভাবে বিষ দিয়ে নিয়ে এসেছেন, এই খাবারটা ইচ্ছে করলেও তো আমি খেতে পারবো না। কেউ কি জেনে শুনে বিষ পান করে? আপনিই বলুন। নানহেং তখন বলে কিন্তু তুমি করবে, কারণ আমি তোমাকে খেতে বলছি। সং ইমিং তখন একটা লেগ পিস তুলে নেয়, কিন্তু সেটা খেতে গিয়েও নামিয়ে রাখে আর বলে আমি এটা নিজে ইচ্ছে করে খেতে পারবো না, খেলেই তো আমি মরে যাবো। আর আমি কিভাবে খাই বলুন? আপনি বরং আজকে আমাকে ছেড়ে দিন, আমি আর আপনার সামনেই আসবো না, আপনার কোনো ক্ষতি করারও চেষ্টা করবো না। কিন্তু ওকে এবার জেনারেলকে ধরতে বলা হয়। জেনারেল ওকে পিছন থেকে ধরে রাখে। নানহেং বলে তুমি যেহেতু নিজে খেতে পারবে না তাই আমি তোমাকে খাইয়ে দেবো, একদম চিন্তা করো না, তোমার খুব বেশি কষ্ট হবে না, কিছুক্ষণের ভিতরেই তুমি মারা যাবে। কিন্তু সাথে সাথেই ও ঠোঁটটা চেপে ধরে। নানহেং তখন বলে আচ্ছা তো ঠোঁট চেপে ধরেছো, খাবে না বলে, ঠিক আছে জেনারেল তুমি ওকে ছেড়ে দাও। যে ওকে ছেড়ে দেওয়া হয় অমনি ও হা করলে ওকে সাথে সাথে ধরে ফেলে নানহেং, আর ওকে খাইয়ে দিতে গিয়ে নিজেই সে বিষটা খেয়ে নেয়। মানে ও যতবার নায়িকার ক্ষতি করতে যাবে ততবার নিজেরই ক্ষতি করে ফেলবে। আর এটাতে মূলত প্রচন্ড ঝাল দেওয়া ছিল, সাথে সাথে ওর ঠোঁট ফুলে যায়। এবার নানহেং ফুগুইকে বলে যে আমাকে একটা রুমে গিয়ে আটকে রাখো, আর আমাকে শক্ত শক্ত দড়ি দিয়ে শক্ত শক্ত চেইন দিয়ে বেঁধে রাখো। আর ওকে বেঁধে রাখা হয়। আর জেনারেলকে বলে এবার তুমি সঙ্গের কাছে যাও আর ওকে পুকুরে ফেলে দাও যাতে ও ডুবে মরে যায়। আর আমি যেহেতু এখানে আটকা পড়ে আছি আমি কোনোভাবেই তো ছাড়িয়ে যেতে পারবো না, এত শক্ত করে আমাকে বেঁধে রেখেছো। যাই হোক, দেখা যায় লেকের ভিতরে আস্তে আস্তে ডুবে যাচ্ছিল সং ইমিং, এবং ও মনে মনে বলে এবার বোধহয় আমাকে আর বাঁচাতে আসবে না নানহেং। এদিকে নানহেং এর একটু একটু কন্ট্রোল আসছিল, মানে কিবোর্ডের খটখট আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে সেটা থেমে যায়। নানহেং মনে করেছিল যে এই যাত্রায় মনে হয় এবার মারতে পারলো নায়িকাকে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে ও ঝড়ের গতিতে সোজা পানিতে ঝাঁপিয়ে পড়ে আর সোজা গিয়ে নায়িকাকে কিস করে দেয়। আর ওই পানির ভিতর থেকে নায়িকা ওকে ঠেলে উপরে চলে আসে আর কোনো মতে উপর পর্যন্ত ভেসে বেঁচে ওঠে। আর মনে মনে বলে নানহেং তোমাকে তো আমি ছাড়বো না। এই যাত্রায় ও বেঁচে গিয়েছে, কিন্তু এতক্ষণে রাত হয়ে গিয়েছে। নানহেং ওকে বাড়িতে যেতে বলেছে। ও বলছে যে এত রাত হয়ে গিয়েছে কিভাবে একা একা যাবো। নানহেং বলে যে তুমি মরবে না, তুমি যাও, আর ওকে 2 টাকা দেয়। ও বলে মাত্র 2 টাকায় আমি বাড়ি ফিরবো কি করে? কিন্তু টাকা বলে কথা, টাকা তো ফেলে রেখে যেতে নেই, তাই ওর টাকা দুটো নিজের সাথে নিয়ে চলে যায়। এদিকে নানহেং এর অবস্থা দেখুন, কাদা টাদা মেঘে একেবারে একাকার। তাছাড়া তার হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কারণ একদিনে সে অনেকবার ইনজুর্ড হয়েছে। বারবার নায়িকাকে মারতে গিয়ে সে নিজে আহত হয়ে যাচ্ছে। এখন এর এই অবস্থা দেখে জেনারেল বলে এবার আমাদের কি করা উচিত? ও জেনারেলকে বলে কোনোভাবেই তাকে মারা যাবে না, তাই আমাকে অন্য উপায় ভাবতে হবে। এদিকে রাত্রেবেলা একা একা শহরের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগে সং। ঠিক তখনই প্রতিমধ্যে দেখা যায় যে ওদিক থেকে কারাগার থেকে চুহামো ছাড়া পেয়েছে। ও রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল, তাই ওরও দেখা হয়ে গিয়েছে সঙ্গের সঙ্গে। ও সঙ্গে এলোমেলো দেখে বলে তোমার কিছু হয়েছে? নানহেং কি তোমাকে আবারও অত্যাচার করেছে? আমাকে শুধু একবার বলো। কিন্তু ও বলে যে আমার কিছুই হয়নি। চুহং তখন সঙ্গে বলে যে আমার এই জেট পেন্ডেন্টটা তুমি আজকে থেকে তোমার কাছে রাখো, এটা আমার দাদি অর্থাৎ রানীমা আমাকে দিয়েছিল। এটা আমাকে অনেকবার বাঁচিয়েছে, অনেকবার অনেক যুদ্ধে আমার প্রায় প্রাণ যেতে বসেছিল, কিন্তু এই
প্রতীকটার জন্য বারবার আমি বেঁচে ফিরেছি। এখন থেকে এটা যদি তোমার কাছে থাকে তাহলে নান তোমাকে একবারও আর কোনোভাবে বুলি করতে পারবে না। কিন্তু তখন একে সং বলে, কিন্তু তোমার কাছে কি থাকবে তুমি যদি কোনো বিপদে পড়ো? সুহং তখন বলে, কেন, তোমার দেওয়া এই যে সুগন্ধি স্পাউসটা আমার কাছে আছে, আর এটাই তো আমাকে পথ দেখাবে, এটাই আমার জন্য আলো। আর দূর থেকে নান্ডু এসব দেখে বলে, হোয়াট এ পারফেক্ট কাপল। ওদের দুজনকে দেখে খুবই ভালো লাগছিল। এরপরে সুহং বলে, ঠিক আছে তাহলে তুমি বাসায় চলে যাও, আবার দেখা হবে। এরপরে ও বাড়িতে আসে। ওকে যে বেঁধে রাখা হয়েছিল সেখানে ওর খুব যন্ত্রণা করছিল, ও অনেক কান্নাকাটি করছিল আর বলছিল জীবনেও আমি এরকম মারধর খাইনি। এদিকে নানহেং এর পিঠে তখন ঔষধ লাগিয়ে দিচ্ছিল ফুকই। নানহেং কাঁদছিল না, কিন্তু ফুকই খুব কাঁদছিল। সং বসে বসে চিন্তা করে যে আসলে কাহিনীটা হচ্ছে কি, সবটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ড্রামার স্ক্রিপ্টে এসব তো ছিল না, কিন্তু তারপরেও অনেক কিছু অতিরিক্ত ঘটছে। বারবার আমাকে নানহেং মেরে ফেলতে যাচ্ছে, কিন্তু বারবারই সে আমাকে বাঁচিয়ে ফেলছে। তাই ও আবারও এটা বোর্ডে লিখে রাখে আর বলে, গড আমার উপর কৃপা করেছে, আমি হয়তো এ যাত্রায় আর মরবো না। কারণ নানহিং যতই আমাকে মারতে যাবে ততই ও নিজেকে আঘাত করে ফেলে। কিন্তু ও যদি সুহং এর ক্ষতি করে। ড্রামার 36 নম্বর স্ক্রিপ্টের একটা জায়গায় ছিল যেখানে নানহিং সবার সঙ্গে লড়াই করে রাজ্য দখল করে নিয়েছে। সুহং এর যত সৈন্য ছিল তাদের সবাইকেই নানহিং মেরে ফেলেছে। সুহং কেও হাস্টেজ করে নেওয়া হয়। সুহং এর অবস্থা তখন খুবই খারাপ ছিল। সুহং ওকে বলছিল যে কোনো মতেই আমি তোমাকে রাজা হতে দিব না, আমার গায়ে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তোমাকে হত্যা করব। নানহিং হেসে বলছিল যে তোমার এই হলো অবস্থা, তোমার সমস্ত সৈন্যরা মারা গিয়েছে আর তুমি কিনা এই অবস্থায় আমার সঙ্গে লড়াই করবে, তাও আবার আমি রাজা হয়ে গিয়েছি। এখন যদি তুমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করো তাহলে সেটা কি হবে বলো তো? তুমি দেশদ্রোহী হয়ে যাবে, আর তখন তোমার আরো করুণ মৃত্যু হবে। সং ওই দৃশ্যটার কথা মনে করে বলে যে আমাকে যেভাবেই হোক সুহংকে রক্ষা করতেই হবে, আর সেজন্য যতদূর যাওয়া লাগে আমাকে যেতে হবে। এদিকে আমরা গাও নামের একটা লোককে দেখতে পাই, যিনি মূলত একজন ইনভেস্টিগেটর। তো একে আলাদা করে নিয়োগ দিয়ে রেখেছে সপ্তম প্রিন্স মানে নানহেং। নানহেং ওকে ডাকে আর বলে, আপনাকে অবশ্যই কালকে আপনার ওটটা জানিয়ে দিতে হবে। তার মানে আপনি আমার জন্য ঠিক কি কি জমিয়ে রেখেছেন, কি কি করতে পারেন তা আগামীকালকে দেখা যাবে। আগামীকালকের কোর্ট দেখানো হয় যেখানে রাজা সবাইকে সমবেত করেছে। ওদিকে আমাদের সংকে দেখানো হয়। সং তার দাসীকে জিজ্ঞেস করে, তোমার কাছে যে পাউচগুলো দিয়েছিলাম সেগুলো কি দিয়ে এসেছো সুহংকে? ওর ভিতরে যে চিঠি ছিল সেটা কি দিয়ে এসেছো? চিঠিটা কি ও পড়েছে? সং এর দাসী তখন জানায় যে হ্যাঁ, চিঠিটা সে পড়েছে, আর আমার মনে হয় আপনি যেটা করতে চাইছেন সেটাতে আপনি সফল হবেন। আবারও কোর্টের দৃশ্য দেখানো হয় যেখানে নানরুই তার বাবাকে বলছিল, আমাদের আর্মির এখন কোনো কমান্ডার নেই, আর আমাদের মনে হয় যেহেতু কারাগার থেকে ছাড়া পেয়ে গিয়েছে চৌহাং, তাই ওকে আবার কমান্ডার বানানো হোক। কিন্তু এখানে অবজেক্ট জানায় সপ্তম প্রিন্স। নানহেং বলে, তার কারণে 3টা বর্ডার অলরেডি আমরা হারাতে বসেছিলাম, পরে আমি ওই বর্ডার গুলোকে উদ্ধার করে নিয়ে এসেছি। সে এত দারুণ ভাবে হেরে গেল, তারপরেও সে কিভাবে কমান্ডার হতে পারে? তাছাড়া সে যে অন্যায় করেছে তার প্রমাণ আমি কিছুক্ষণের ভিতরেই আনছি। এদিকে আমরা সেই গাওকে দেখতে পাই যে প্রমাণ নিয়ে এদিকেই আসছিল, কিন্তু তার পথিমধ্যে আমরা আরো কিছু গুন্ডা পান্ডাকে দেখতে পাই যারা মিস্টার গাওকে পথিমধ্যে আটকে দেয়। এদিকে সবাই অপেক্ষা করছিল কখন গাও আসবে আর সমস্ত ইনভেস্টিগেট করে তার দলিল পত্রগুলো নিয়ে আসবে। অপেক্ষা করছে সুহাং নিজেও। অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে যাচ্ছে, সবার খাওয়ার টাইমটাই আবার হয়ে যাচ্ছে। রাজা বলে যে এখনো কতক্ষণ লাগবে, আমার তো ক্ষুধা টাইম চলে যাচ্ছে, আমার মনে হয় আমরা অনন্তকাল ওয়েট করলেও কিছু আসবে না, তাই এখানেই আজকে কোর্ট ডিসমিস করে দেওয়া হোক। এটা বলে সবাই চলে যায়। নানহেং এর খুব রাগ হয়। জেনারেল এসে জানায় প্রতিমুহূর্ত গাওকে কেউ একটা অ্যাটাক করেছিল, আর সেজন্য সে নির্দিষ্ট সময় পৌঁছাতে পারেনি। এখন নানহেং বুঝতে পারে এটা কে করেছে, এটা নিশ্চয়ই সুহং করেছে। এখানেই জেনারেল আরো কিছু কথাবার্তা জানায়। জেনারেল বলে, আজকে সকালবেলা আমরা দেখতে পেয়েছি যে মিস সং কিছু পাউচ পাঠিয়েছে সুহং এর কাছে, সেখানে কিছু লেটারও পাঠানো হয়েছে। তবে কি এসব কোনো কিছুর সাথে মিস সং কোনোভাবে জড়িত? নানহেং বলে, মিস সং কে আন্ডারএস্টিমেট করা আমার ঠিক হয়নি। এদিকে আমরা সং এর বাবাকে দেখতে পাই। সং এর বাবা স্পেশালি ইনভাইট করেছিল চৌহাংকে, তো চৌহাং তার সঙ্গে খেতে বসেছিল। এদিকে আবার সং প্যালেসে চলে এসেছে সপ্তম প্রিন্স, দেখা করতে এসেছে সং এর সঙ্গে। সং কিন্তু একটুও ভয় পাচ্ছে না। তার দুই দাসী বলে, আপনি কি একটুও ভয় পাচ্ছেন না? নানহেংকে দেখলেই তো বাবা ভয় লাগে, সে যদি আপনাকে মেরে ফেলতে চায়। ও তখন ভিতরে আসে আর বলে, আরে সপ্তম প্রিন্স এরকম চিপ একটা চা পান করবে তা কি হয়? ওর দুই দাসীকে বলে, এক্ষুনি যাও আর দামি একটা চা নিয়ে এসো আমাদের প্রিন্সের জন্য। প্রিন্সের কাছে একটা পাউচ দেয় আর বলে, আপনি আপনার হাতটা গরম করতে থাকুন। আর তারপরে এখান থেকে যেতে বলা হয়
জেনারেলকেও। এরা দুজন কথা বলবে। তবে সং আজকে খুবই স্যাভেজ ভাবে কথা বলছিল প্রিন্সের সঙ্গে। প্রিন্স বলে তোমার আজকে হয়েছেটা কি? ও তখন প্রিন্সকে একটা ছুরি দেখিয়ে বলে আপনি যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেন আমি নিজেকেই খুন করে দিব। আর আমি জানি আপনি কোনোভাবেই আমার কোনো ক্ষতি করতে পারবেন না, কারণ যতবারই আপনি আমার ক্ষতি করতে গিয়েছেন ততবার আপনি নিজের ক্ষতি করে ফেলেছেন। প্রিন্স তখন বলে তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে, তুমি এটা ধরে ফেলেছো যে আমি তোমাকে মারতে পারছি না, কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তোমার দুইজন দাসী আছে, ছোটবেলা থেকে তুমি তাদের সাথে বড় হয়েছো, আমি তাদের মারতে পারি। ঠিক তখনই সং এমন একটা ফরমেশন ক্রিয়েট করে যেখানে দেখা যায় ওর নিজের দিকে অনেকগুলো ছুরি তলোয়ার এগুলো তাক করা। ও বলে আপনি যদি আমার দাসীদের কোনো বিন্দু পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেন তাহলে ওই ছুরি তলোয়ার গুলো ধনুকগুলো সব আমার দিকেই আসবে, আর আমাকে বাঁচাতে গিয়ে আপনি আহত হয়ে যাবেন। ভেবে দেখুন কি করবেন। এতে ভয় পেয়ে যায় নানহেং আর বলে তুমি আমার কথা শোনো, আমি ওদের কোনো রকমের কোনো ক্ষতিই করব না, কারণ তুমি সবকিছু গুছিয়েই বসে আছো। তখন সং বলে ঠিক আছে, তাহলে তুমি তোমার জামা খোলো আর এখানে নীল ডাউন হয়ে আমাকে কুইন বলো। কিন্তু তখন নানহেং বলে আমি একটা প্রিন্স আর আমি শুধু রাজার সামনেই কুর্নিশ করি, তাই আমি তোমার সামনে কুর্নিশ করতে পারবো না, এটা একটু বেশি বেশি হয়ে যায়। সং তখন বলে ঠিক আছে, তাহলে তুমি তোমার জামা কাপড় খুলে ফেলো আর আমাকে বলো বস। নানহেং বাধ্য হয়ে তখন ওর জামা কাপড় খুলতে থাকে। সং তখন বলে কত গাদা জামা কাপড় পরেছো তোমরা, বাবা দেখে বাসি না, তোমার ওই বেলটাও খুলে ফেলো। নানহেং তখন ওই জামা কাপড় খুলতে খুলতে একটা জামা সোজা ছুড়ে দেয় সঙের দিকে, সাথে সাথে ওই যে দড়িটা ছিল ওটা টেনে যায় আর সমস্ত ওয়েপন গুলো নিচে পড়ে যায়। নানহেং এবার সঙের হাত চেপে ধরে বলে যে এবার কি করবে, আমাকে তো খুব বলছিলে জামা কাপড় খুলো, আমাকে কুইন বলো, আমাকে বস বলো, এবার কোথায় গেল তোমার সেই অ্যারোগেন্ট ভাব? সং তখন বলে কিন্তু আমি তো আপনাকে ভয় পাই না। ঠিক আছে ওকে ফাইন, আপনি আপনার জামা কাপড় খুলেছেন আর আমিও আমার নিজের জামা কাপড় খুলছি। এটা বলে ওর জামা কাপড় খুলতে শুরু করে দেয় এবং ওর জামা একটা ছুড়ে দেয় নানহেং এর দিকে, আর সাথে সাথে দেখা যায় ও একটা আগুন জ্বালিয়ে ফেলেছে আর ওর পেটের কাছে কিছু গান পাউডার বেঁধে রেখেছে। ও বলে দেখুন আপনি যদি অন্যরকম কিছু করার চেষ্টা করেন তাহলে আমি এখনই আমার নিজের গায়ে আগুন ধরিয়ে দেব আর আপনি মরে যাবেন। এখন ভেবে দেখুন। এর এই অবস্থা দেখে নানহেং বলে তুমি একটা মেয়ে, এসব স্টাফ তুমি কোথায় পেয়েছো? এদিকে আমরা দেখি জেনারেল দাঁড়িয়েছিল আর ওখানে দাঁড়িয়েছিল আরো দুইজন দাসী। জেনারেল কিছু বলতে যাবে ও কেবল হা করেছিল, তার আগে সঙ্গে দুই দাসী বলে শাট আপ। জেনারেল বলে আমি তো এখনো কিছু বলিনি। একজন দাসী বলে তোমার আর কিছু বলতে হবেও না, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। ঠিক তখনই এখানে সুহং চলে আসে। সুহং মূলত দেখা করতে এসেছিল সং এর সঙ্গে, কিন্তু এসে দেখে যে সং এর রুমের দরজাটা বন্ধ আর এখানে দাঁড়িয়ে আছে জেনারেল। ও দেখে বলে এখানে কি নানহেং এসেছে, তাহলে আমি রুমের ভিতরে যাব। আর এদিকে রুমের ভিতর থেকে এরা শুনতে পেয়েছে যে চুহং এদিকেই আসছে। নানহেং ইতোমধ্যেই কিন্তু সেই যে লাইটারটা নিয়ে নিয়েছে আর ও এবার সঙ্গে বলছে যে এবার যদি আমাদের দুইজনকে একসঙ্গে চুহং দেখে তাহলে বলো তো কি ভাববে। বেশ ভালোই হবে, চলো আমরা চুহং এর সঙ্গে দেখা করে আসি। কিন্তু নায়িকা হাত ছাড়িয়ে যখনই পড়ে যাচ্ছিল ঠিক তখনই সাথে সাথে আবারও কিবোর্ডের খটখট আওয়াজ হয় আর নায়ক গিয়ে ওকে বাঁচিয়ে নেয়। নায়ক তখন তাকিয়ে দেখে যে আসলে ওকে বাঁচানোর কারণ হলো পাশেই একটা কলম দাঁড়িয়ে ছিল আর তার ভিতরে অনেক স্ক্রু ড্রাইভার আরো অন্যান্য মরণঘাতী অস্ত্রপাতি ছিল আর সেজন্য ওকে বাঁচিয়েছে। কিন্তু এখান থেকে নায়ক এবার চুহং বলে ধরে ডাক দিচ্ছিল। নায়িকা ওর মুখ চেপে ধরার চেষ্টা করে, তারপরেও যখন ও নানহেংকে আটকাতে পারে না তখন নানহেংকে কিস করতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাই এরা তিনজন মিলে আটকে রেখেছিল সুহংকে। সুহং বলে হয়েছেটা কি, আমাকে এখানে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। ঠিক তখনই দেখা যায় যে দরজা খুলে বাহিরে বের হয়ে এসেছে সং। সং ওকে টেনে নিয়ে এখান থেকে চলে যায়। সুহং ওকে প্রশ্ন করতেই যাচ্ছিল কিন্তু সং ওকে কোনো প্রশ্ন করার সুযোগ পর্যন্ত দেয় না। একটু আগে যা কিছু হয়েছে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখতে পাই যে ওরা অনেকক্ষণ কিস করে পরে নানহেং এর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, মুখে টুকে একেবারে লিপস্টিক মেখে একাকার। নানহেং এবার সং এর দিকে তাকিয়ে বলে এই নিয়ে 3 বার। তখন সং বলে 3 বার কি 3 বার? সাথে সাথে ওর মনে পড়ে যায় ইম্পেরিয়াল গার্ডেনে একবার ওদের কিস হয়েছিল আর তারপরে যখন ও পানিতে তলিয়ে যাচ্ছিল তখন আরো একবার কিস হয়েছে আর আজকের এখানকার ঘটনা দিয়ে 3 বার। এটা শুনেই হাসতে থাকে সং আর বলে তার মানে সিক্রেটলি আপনি এসব মনে মনে ভাবেন তাই না? কিন্তু আমি আপনার প্রেমে পড়িনি। যাই হোক, একটা কিসই তো, এত লজ্জা কেন করছেন? আরে আপনি তো একটু ছেলে মানুষ, নিজেকে একটু ছেড়ে দিন আর কি। তাছাড়া আমি তো দেখতে সুন্দর, আমাকে কিস করলে কি খারাপ কিছু নাকি? নানহেং তখন বলে যে তুমি খুবই অসভ্য একটা মেয়ে। সং তখনও বকবক করে যাচ্ছিল দেখে নানহেং ওকে বলে একদম চুপ। সং বলে চুপ বলতে আপনি কোন চুপ করার কথা বলছেন? ঠিক ওইভাবে চুপ করার কথা বলছেন নাকি? মানে ডাবল মিনিং দিয়ে একটা কথা বলে। নান এতে রেগে যায় আর বলে তোমার হাতে মাত্র 3 দিন সময় আছে, এর ভিতরে যদি তুমি ওই যে হাতিয়ার তৈরির কৌশলটা আমাকে না দিতে পারো তাহলে আমি তোমাকে মারতে না পারলেও আমি কিন্তু চুহংকে মারতে পারবো।
মারার, তাই ভালোভাবে ভেবে দেখো কি করবে। সং বলে ঠিক আছে, আমি 2 দিনের ভিতরেই সমস্ত কিছু জোগাড় করে ফেলবো। ঠিক, কিন্তু আমারও আপনার কাছে একটা শর্ত আছে। আপনি সামনের দরজা দিয়ে বের হতে পারবেন না, বরং আপনাকে ওই জানালা দিয়ে বের হতে হবে। এটা বলেও সামনে বেরিয়ে এসেছিল আর জানালা দিয়ে বাইরে বের হয়ে এসেছিল নানহ্যাং। নানহ্যাংকে দেখে জেনারেল বলে যে আপনার ঠোঁটের এই অবস্থা কেন? নানহ্যাং জেনারেলকে বলে এখানে চুহাং কি করতে এসেছিল। জেনারেল জানায় মিস সং এর বাবাই মূলত ডেকে পাঠিয়েছিল সুহংকে এবং তারা অনেকক্ষণ ধরে একসাথে গল্প করেছে। কি বলেছে জানি না। নানহ্যাং তখন বলে রাজসিংহাসনের যুদ্ধে মনে হয় সং পরিবারও জড়িয়ে যাচ্ছে, কিন্তু সং ইমিং এখন আমাদের জন্য একটা থ্রেট। তুমি যাও এবং অনিং রিভার ক্রিসেন্টকে খবর দাও আর বলো এবার তাদের নিজেদেরকে প্রমাণ করার সময় এসেছে। আমিও দেখতে চাই কিভাবে সং ইমিং বেঁচে থাকে। এদিকে সং অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও হাতিয়ার তৈরি করার টেকনিকটা না পেয়ে এবার ও টাকা নিয়ে রাস্তায় নেমে পড়ার সিদ্ধান্ত নেয়। ও বিভিন্ন কামারদের কাছাকাছি ঘুরতে থাকে, তাদেরকে টাকা দেওয়ারও প্রমিস করে, কিন্তু কেউই ওকে কোনো রকমের হাতিয়ার তৈরির কৌশল জানায় না। আসলে কেউ কৌশলটা জানায়নি এ কারণে, কারণ কেউ তা জানে না একমাত্র সুহং ছাড়া। ঠিক তখনই পিছনে 2টা লোককে আমরা কথা বলতে দেখি, যারা একটা ব্ল্যাক মার্কেট সম্পর্কে কথা বলছিল। ওই ব্ল্যাক মার্কেটের নাম হলো রিভার ক্রিসেন্ট। তো এখানে সং ওই লোকটিকে ধরে আর বলে ওই রিভার ক্রিসেন্টে আমাকে যেতে হবে, কারণ ওখানে গেলেই হয়তো আমি কিভাবে ওয়েপন তৈরি করতে হয় তার একটা টেকনিক পেয়ে যাব। আর এই লোকটি কিন্তু ওকে ট্রাপে ফেলার জন্যই ওই কথাটা ইচ্ছে করে জানিয়েছিল, যাতে নিজে থেকে ওই ব্ল্যাক মার্কেটের উদ্দেশ্যে রওনা দেয় সং। এদিকে সুহংকে দেখতে পায় ও নিজের কিছু সৈন্য নিয়ে ব্ল্যাক মার্কেটের উদ্দেশ্যে এসেছিল, কারণ লি সুলি নামের একজন মার্শাল আর্টিস্টকে ওকে ধরতে হবে। সং এবং ওর দাসীকে দেখি ওরা একটা নদীর কাছে এসে দাঁড়িয়েছিল, যেখানে আমরা রিভার ক্রিসেন্টের 3rd মাস্টারকে দেখতে পাই, যার নাম ইয়ন লং। ইয়ন লং মূলত এখানে নৌকা নিয়ে দাঁড়িয়েছিল। সং ইয়ন লংকে এসে বলে যে আমি রিভার ক্রিসেন্টে যেতে চাই। লং তখন বলে যে 3টা স্বর্ণ মুদ্রা দিতে। ও 3টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলে ওদের একটা নৌকা ভাড়া করে দেওয়া হয়। ওরা চলে যাওয়ার সাথে সাথে লং একটা ফায়ার ক্র্যাকার্স আকাশের দিকে চালিয়ে দেয়। ঠিক তখনই আমরা ভীষণ সুন্দর একটা দৃশ্য দেখতে পাই। নদী দিয়ে বেয়ে সামনে একটা ফ্যান্সি হাউস, আর তার উপরে দাঁড়িয়ে আছে মাস্ক পরে ছদ্মবেশে একটা লোক। আকাশে ছিল পূর্ণচন্দ্র, আর এই আবহাওয়া দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। একটা পাখি ছদ্মবেশে এই লোকটার কাছে একটা সিটকুট দিয়ে যায়, যেখানে লেখা ছিল চুহাং তার লোকজন নিয়ে ছদ্মবেশে এখানে প্রবেশ করেছে। তারা লি সুল্লিকে খুঁজে বেড়াচ্ছে। ছদ্মবেশী এই লোকটি বলে আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, ভালোই হয়েছে। এরপরে আমাদের রিভার ক্রিসেন্টের 2nd মাস্টারকে দেখানো হয়, ওর নাম সাংগুয়ান। সাংগুয়ান তখন ওই ছদ্মবেশী লোকটার কাছে আসে আর বলে মাস্টার আপনি কেন এটা বললেন যে একটা মেয়েকে আমাদের মারতে হবে? সং নামের ওই মেয়েটি কি এমন বড় কিছু যে আপনি তাকে মারতে পারতেন না? তার জন্য আবার আমাদেরকে আদেশ করতে হলো। আসলে ছদ্মবেশী যে লোকটা এখানে দাঁড়িয়ে ছিল সেই এই রিভার ক্রিসেন্টের চিফ। এখন জানায় তোমরা যতই সহজ মনে করো না কেন ওই মেয়েটিকে একদমই আন্ডারস্টিমেট করবে না। এটা শুনে সাংওয়ান বেশ অবাক হয়ে যায়। তার মাস্টার এমন কাউকে এখানে নিয়ে এসেছে যাকে আন্ডারস্টিমেট করতে বারণ করেছে, তার মানে মেয়েটার ভিতরে নিশ্চয়ই স্পেশাল কিছু একটা আছে। তো ওরা এটা নিয়ে আলোচনা করছিল। কিছুক্ষণ পরে আমরা সংকে আর ওর দাসীকে দেখতে পাই। ওরা চলে এসেছিল এই ক্রিসেন্ট হাউসে। এখানে এসেই তো চোখ বড় বড় হয়ে যায় সঙের। সং বলে এত ফ্যান্সি হাউস, আগে জানলে আমি এখানেই আগে এসে পড়ে থাকতাম। ওই নানহিং এর সঙ্গে ওখানে ঝামেলা করতাম না। এখানে কিছু লোকজন গাম্বলিং করছিল। ও তখন ওর দাসীকে বলে আমার টাকাগুলো দাও তো, আমিও গাম্বল খেলবো। ওর দাসী বলে ম্যাম এসব করবেন না। তো সং জোর করে ওর দাসীর কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয় এবং ও গাম্বলিং খেলবে সেটা সিদ্ধান্ত নেওয়ার আগেই কেউ একজন ওকে ধাক্কা দিলে ওর হাতে যে টাকার থলিটা ছিল সেটা ওর হাত থেকে ফসকে সোজা পড়েছে টেবিলের উপর। আর টেবিলের উপর তখন গাম্বলিং এর জন্য একটা বাজি ধরা হয়েছিল। এখানে আমরা রিভার ক্রিসেন্টের 4th মাস্টারকে দেখতে পাই, কিন্তু আমরা দেখতে পাই সঙ্গের টাকাটা যেখানে গিয়ে পড়েছে তার 3 পাশে 3টা ডাইস পড়ে আছে। তো এখন সঙ্গে যদি খেলতেই হয় তাহলে 3 ডাইস দিয়ে খেলতে হবে। সং বলে একজন ধাক্কা দিয়েছে বলে আমার টাকাগুলো পড়ে গিয়েছে, আমি খেলবো না। কিন্তু এখানে রুল হলো কেউ টাকা জমা দিলে তাকে খেলতে হবে। তাই সং সেই একটা ভাব নিয়ে এখানে 3টা ডাইস ফেলতে থাকে, কিন্তু সং জানে যে ও ডাইস খেলা একদমই ভালো নয়। তাই সং বলে নিশ্চয় আমার কপাল আজকে খুব খারাপ, টাকাগুলোও আমি হারিয়ে ফেললাম। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে না, ও 3টা ডাইসে 3টা 6 উঠেছে। ও তো নিজেই অবাক হয়ে যায় আর বলে গড অফ গাম্বলিং মনে ম্যানিফেস্টেশন করছে। আমার কপাল তো এখানে আসার পর থেকেই খুলে গিয়েছে। এটা বলে ওখানে টেবিলের উপরে থাকা সমস্ত স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাগুলো নিয়ে নেয়। এদিকে আমরা 4th মাস্টারকে দেখতে পাই। 4th মাস্টার টেবিলের উপরে একটা বীজ মতো কিছু দেখতে পারে আর 4th মাস্টার বোঝা যায় যে আসলে এখানে কেউ একটা
কারসাজি করেছে। ওই ফোর্থ মাস্টার তখন উপরের দিকে তাকিয়ে দেখে যে উপরে সেকেন্ড মাস্টার দাঁড়িয়ে আছে অর্থাৎ সাংওয়ান, এবং তার হাতে একটা বাটি দেখতে পায় যেখানে অনেকগুলো বীজ রাখা ছিল। মূলত সেই ট্রিক করে সঙ্গকে হেল্প করলো। আসলে সং যখন ওই তিনটে ডাইস একবারে ফেলেছিল তখন ওর ফুট পড়েছিল, কিন্তু উপর থেকে সাংওয়ান তার সমস্তটা পাল্টে দেয় আর তিনটা ছয় ফেলে দেয়। ফোর্থ মাস্টার এটা বুঝে হাসতে থাকে। সাংওয়ানের পাশে তখন লং দাঁড়িয়ে ছিল। সাংওয়ান বলে, এই মেয়েটির ভিতরে কি আছে তা আমাকে দেখতে হবে, তাই মেয়েটিকে আমার হাতে তুলে দাও। ওকে তো মারতেই আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু মেয়েটির সঙ্গে সমস্ত ডিল আমি করব, তাই তোমরা কেউ ওকে মারবে না। লংকে ভালোভাবে অর্নিং দিয়ে দেয়। এদিকে জুহংকে দেখতে পায়, ওরাও কিন্তু ফলো করতে করতে রিভার ক্রিসেন্টে চলে এসেছিল। ঠিক তখনই ওরা দেখতে পায় যে একটা হাউসের উপরে দাঁড়িয়ে আছে মাস্ক পরা একটা লোক, এবং সুহাং বলে নিশ্চয়ই এই সেই লুজ সিল্লি, তাই ওর সঙ্গে ফাইট করতে থাকে। আসলে এটা ছিল নানহেং। নানহেং এর হাতে যে তরবারিটা ছিল সেটা কিছুক্ষণের ভিতরেই ভেঙে যায়। এদিকে আমরা এদের দুজনকে দেখি, এরা অনেকগুলো টাকার মালিক হয়ে গিয়েছিল। এখন টাকা নিয়ে যখন ওরা ফিরছিল তখন এই লু নামের একটা মেয়েকে দেখানো হয়, যে মেয়েটিকে নিলামে উঠানো হয়েছিল। মূলত সে একজন ডান্সার। এখানে যেসব লোকজন ডান্স দেখতে এসেছিল তারা এই মেয়েটিকে মেড হিসেবে কিনে নিয়ে যাবে। একটা মোটা লোক 1000 গোল্ড দিয়ে ওই মেয়েটিকে কিনে নেয়। কিনে নেওয়ার পরপরই তার সঙ্গে অত্যাচার শুরু করে, তাকে জোর করে ওয়াইন খাওয়াতে লাগে। ঠিক তখনই সং ওখানে যায় আর ওই লোকটির মাথায় একটা বড় বোতল ভেঙে এখানে লুকে বলে, কেউ তোমাকে যদি অ্যাসল্ট করতে চায় তাহলে তাকে এইভাবেই মারবে। কিন্তু তখনই ও বুঝতে পারে যে ও কত বড় ভুলটা করে ফেলেছে। এখানকার সমস্ত লোকজন ওকে মারার জন্য তেড়ে আসে। যখনই ও এটা বুঝতে পারে তখনই পালাতে শুরু করে দেয়। ওদিকে আমাদের সুহং এবং নানহং এর আবারও সেই ফাইট গুলো দেখানো হয়, যেখানে সুহং এর কাছে এরকম একটা তলোয়ার ছিল যেটা ভাঙছিল না, কিন্তু নানহেং অনেকগুলো তলোয়ার দিয়ে ওর সঙ্গে ফাইট করতে শুরু করে আর ওর প্রত্যেকটা তলোয়ারই ভেঙে যাচ্ছিল। এবং শেষে নানহেং এমন একটা তলোয়ার বের করে যেটা আর ভাঙে না। সুহাং বুঝতে পারে যার সঙ্গে ও ফাইট করছে সে আসলে এদেরকে মারতে চায় না, বরং তলোয়ারগুলো টেস্ট করছে। নানহেং আসলে তাই করছিল। এদিকে আমাদের জঙ্গলের ভিতরে দৃশ্য দেখানো হয়, সেখানে সংকে এবং লুকে দেখতে পাই। ওরা এখন সেফ আছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় কেউ একজন পিছন থেকে লু বরাবর তীর মেরে দিয়েছে। আসলে এটা সেই বুড়ো লোক, মানে যে মোটা লোকটা ওকে কিনেছিল সেই লোকটি তীর মেরেছে। এখানে গাছের আড়ালে আমরা তিন ভাইকে দেখতে পাই। এরা মূলত ওই যে রিভার ক্রিসেন্টের সেই তিন মাস্টার। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই বুড়ো লোকটা তার আরো কিছু সহচর নিয়ে এখানে এগিয়ে এসেছে আর খুব রেগে গিয়েছে সঙ্গের উপর। এদিকে এরা তিনজন আলোচনা করছিল যে এখানে আসলে কাহিনীটা কি হয় আমাদেরকে দেখতে হবে। ওই লোকগুলো বলে, এক্ষুনি এই মেয়েটাকে ধরো, আর আমার যে 1000 গোল্ড দিয়ে আমি ওই মেয়েটাকে কিনেছি সেই 1000 গোল্ড ফিরিয়ে দিতে বলো। তো ওরা যে সঙ্গে আঘাত করতে যাবে আবারও নানহেং একদম ঝড়ের গতিতে এখানে এসে হাজির হয়ে যায়। ওই যে আবারও কিবোর্ডের সেই খটখট আওয়াজ আর ও এখানে হাজির হয়ে গিয়েছে। ওরা তিন ভাই অবাক হয়ে যায়। এই মোটা লোকটি বলে, তুমি কে ভাই? তুমি কেন আমাদের এই বিজনেসের মাঝখানে এসে বাম হাত ঢুকাচ্ছ? নানহেং বলে, তোমরা যা করছিলে করে যাও, আমি কেউ না, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। এটা বলেও চলে যায়। ওই লোকগুলো তখন বলে, ঠিক আছে, ওই লোক যখন চলে গিয়েছে আবার শুরু করো, নাও ওই মেয়েটিকে পুনরায় মারো। ওকে যখন আবার মারতে যাচ্ছিল ওরা, তখন নানহেং পুনরায় আবারও এসে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। এরা তিন ভাই মনে করে যে মাস্টারের ভিতরে কিছু একটা গড়বড় আজকে হচ্ছে। মোটা লোকটি বলে, কি ভাই তুমি আবার কেন ফিরে এলে? তুমি না বললে তুমি এই পথ দিয়ে যাচ্ছিলে? নানহেং তখন বলে, ঠিক আছে, আমি চলে যাওয়ার 15 মিনিট পরে তোমরা মেয়েটাকে মেরো, আমি অনেক দূরে চলে গেলে আর ফিরে আসতে পারবো না। এই কথা শুনে সঙ্গে চোখ বড় বড় হয়ে যায়। মোটা লোকটি বলে, ঠিক আছে তুমি চলে যাও। এরপরে নানহেং আবারও দ্রুত করে এখান থেকে চলে যায়, কিন্তু চলে যাওয়ার পরপরই মোটা লোকটি আবারও একে মারতে শুরু করে। সাথে সাথে নানহেং আবারও চলে আসে আর ওদের সবাইকে অনেক ইনজুর্ড করে ফেলে। নানহেং ওদের উদ্দেশ্যে বলে, আমি বলেছিলাম না 15 মিনিট পরে মারতে, এত দ্রুত কেন মেরেছো? এদিকে সং তো অনেক খুশি হয়ে যায় যে এরকম অচেনা একটা জায়গায় এসেও একটা লোক ওকে এভাবে বাঁচালো, কিন্তু ও বুঝতেই পারছে না ওটা আসলে নানহেং। এদিকে এদের তিনজনের মাথা আওলা চাওলা হয়ে যাচ্ছে। সিফের আজকে হলোটা কি? সিফ তো ওই মেয়েটিকেই মারতে চায়। পরে সিফের কাছে সংগন এসে জিজ্ঞেস করে। সিফ তখন বলে যে আসলে অনেক কাহিনী, আমি নিজেই জানি না। ওরা তিনজনই অবাক হয়ে যখন জিজ্ঞেস করছিল, ঠিক তখনই সিফকে খুঁজতে খুঁজতে সং এদিকেই আসে। তখন পালাচ্ছিল নানহেং, কিন্তু সংও তো ওভাবে ছেড়ে দেওয়ার মেয়ে নয়। ও পিছন থেকে জড়িয়ে ধরে ওর জামা কাপড় আর ওকে বলে, আপনি আমাকে বাঁচিয়েছেন, কিন্তু এভাবে পালিয়ে কেন যাচ্ছেন? আপনি আমাকে বাঁচিয়েছেন তো আপনি কে সেটা জানার অধিকার তো আমার আছে। সং আসলেই বোকা, কারণ ও এখনো বুঝতে পারেনি যে ওর সামনে যে দাঁড়িয়ে আছে সে আসলে নানহেং। ও সিফকে বলে, ঠিক আছে, আপনি আমাকে যদি আপনার পরিচয় না দিতে চান তাহলে আপনি এটা বলুন আপনার কি কোনো জায়গায় লেগেছে নাকি? দূর থেকে এরা বলে, মানে সাংওয়ান বলে, ঠিক আছে, আমার হাতের এই নিডেল দিয়ে এখন মেয়েটাকে মেরে ফেলি। কিন্তু সিফ ওদেরকে
ওকে ইশারা করে আর এখান থেকে চলে যেতে বলে। তখন সাংওয়ান বলে, সিপ কি বললো, আমাদেরকে কি চলে যেতে বললো? ফোর্থ মাস্টার তখন বলে, মনে হয় চিপ বলেছে এত ছোট ওয়েপন দিয়ে না মারতে, তুমি বরং একটা বড় ওয়েপন বের করো আর সেটা দিয়ে ওই মেয়েটিকে মেরে ফেলো। সাংওয়ান বলে, ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, মনে হয় এই ছোটটা দিয়ে কিছু কাজ হবে না। তাই ও বড় দুটো ওয়েপন বের করে আর ওটা দিয়েই মারতে চাইছিল এখন সংকে। ওদিকে সং তো ওই ছেলেটির খুবই গায়ে চড়াচ্ছে আর বলছে, দেখি আপনার কোথায় কেটে গিয়েছে। কিন্তু নানহেং খুবই লজ্জা পায় আর বলে, ছেলে মেয়েদের একটু ডিস্টেন্স মেনটেন করা উচিত। ঠিক তখনই সাংওয়ান ওর ওয়েপন দুটো ছুড়ে দিলে আবারও বাঁচিয়ে নেয় নানহেং সংকে। কিন্তু সং বুঝতে পারে না। সং বলে, কি হলো? নানহেং তখন বলে, আমি তো একটু ব্যায়াম করছিলাম, আমি একজন মার্শাল আর্টিস্ট, তাই রাত্রেবেলা আমাকে ব্যায়াম করতে হয়। এদের তিনজনে তো সবই এলোমেলো লাগছিল যে সিফের হলোটা কি। সাংওয়ান বলে, ঠিক আছে, এবার আমি আমার অন্য ওয়েপন দিয়ে ট্রাই করব। অন্য ওয়েপন ছুড়লেও দেখা যায় মাস্টার ওই মেয়েটিকে বাঁচিয়ে নিচ্ছে। এরপরে বড় একটা ছুরি দিয়েও ট্রাই করেও দেখে যে মাস্টার এই মেয়েটিকে বাঁচিয়ে নিল। এদিকে এই লোকটির প্রেমে কিন্তু পড়ে গিয়েছিল প্রায় সাং। ঠিক তখনই সাংওয়ান বাহিরে বের হয়ে আসে আর ওদের দুজনকে ভিতরে ডাকার জন্য আহ্বান করে। ভিতরে যখন সাং আসে তখন সাং জানতে পারে বাহিরে ছদ্মবেশী যে লোকটির সঙ্গে ওর দেখা হয়েছে সে আসলে এখানকার সেফ, আর এই পুরো প্যালেসটা আসলে তারই কেনা। এটা শুনে যে সং অবাক হয়ে যায় আর বলে, কি, ওই লোকটির এত টাকা, এই ফ্যান্সি হাউস তারই কেনা, আর সবাই তোমরা ওকে মাস্টার বলে ডাকো, তোমরা ওর আন্ডারেই কাজ করো। ঠিক তখন অনেক রেগে রেগে ইয়নলান বলে, এই মেয়েটিকে আর বাঁচিয়ে কেন রেখেছি? সিফ তো একে মারতেই বলেছিল, এবার ওকে মারা হোক। কিন্তু ওর মুখের এই হাসি দেখে ফোর্থ মাস্টার বলে, আর একটু আমাদের ওয়েট করে যাওয়া উচিত, দেখি সাংওয়ান কি বলে, আর তারপরে দেখা যাবে যে কি সিদ্ধান্ত নেওয়া হয়। আর এর সাথে সাথে এই প্রথম পর্বের গল্প শেষ হয়ে যায়। তো কেমন ছিল এ ড্রিম উইদিন এ ড্রিম ড্রামার প্রথম পার্টের গল্প? আমার কিন্তু এই ড্রামাটি ভীষণই ভালো লাগছে। যদি আপনাদের ভালো লাগে তবেই আমার সার্থকতা। ড্রামাটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনারা যদি চান তবেই আমি এই ড্রামাটি কন্টিনিউ করব। এটা একটা আইসি ড্রামা, তাই খুব রিস্ক নিয়ে করতে হচ্ছে। যথাসম্ভব আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করার চেষ্টা করবেন। যারা চ্যানেলে একেবারে নতুন তারা প্লিজ অন্ততপক্ষে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।